আমি আবু নাসের ওয়াহিদ, উচ্চ মাধ্যমিক গণিত প্রথম পত্রে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা লিমিট করেছি, আজকে ক্যালকুলাসের অন্তরীকরণ শুরু করব। আমরা নিশ্চয়ই আগে জেনেছি যে ক্যালকুলাসের মেজর দুইটা পার্ট হলো, একটা হলো অন্তরীকরণ আর একটা হলো যোগজীকরণ। আমরা অন্তরীকরণকে বলি যে একটা চলকের সাপেক্ষে আর একটা চলকের কতটুকু পরিবর্তন হয় তার হার কি বলা হয় অন্তরীকরণ। আর যোগজীকরণটা আমরা কিভাবে বলি, যে যোগজীকরণ হলো সূক্ষ্মাতে ক্ষুদ্র লিমিট আকারে, অর্থাৎ একত্রীকরণ, সমষ্টিকরণ যেটাকে বলি আমরা। তো আমরা আজকে অন্তরীকরণগুলি দেখব। তো অন্তরীকরণ দেখার মধ্যে এখানে আমরা অন্তরীকরণ মূল নিয়মে করতে পারি। অন্তরীকরণ যে প্রক্রিয়া হলো মূল নিয়ম, আমরা আজকে দেখব মূল নিয়ম দেখব। সরাসরি সূত্রের সাহায্যে যেটা করি, যে এটা করা যায়, তাহলে খেয়াল করো আমরা মূল নিয়মে কিন্তু আমাদের মাঝে মধ্যেই অন্তরীকরণ করতে হয়। তো মূল নিয়মটা কিন্তু মূলত লিমিটের সাথে সম্পর্কিত। তাহলে এই যে আমরা মূল নিয়মটা করব আজকে, ঠিক আছে, এটা কিন্তু লিমিটের সাহায্যে আমাদের করতে হবে। তাহলে লিমিট সম্পর্কিত আমরা আগেই জেনেছি। তাহলে চলো আজকে লিমিটের সাহায্যে কিভাবে মূল নিয়মটা আমরা ব্যাখ্যা করি দেখা যাক। আচ্ছা, তাহলে ধরা যাক e⁴x এর অন্তরীকরণ আমরা করব কিসের সাহায্যে? মূল নিয়মের সাহায্যে। ঠিক আছে, এখন এই মূল নিয়মটা আমরা যখন এটা করি, মূল নিয়ম করতে হলে তাহলে মূল নিয়মটাকে বুঝতে হবে। আমরা একটা কার্ভের চিত্র দেখি, এরকম মনে করো। আমরা ধরে নিলাম এটা হলো y = fx, একটা কার্ভ। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই কার্ভের উপরে ধরো আমি একটা বিন্দু নিলাম এখানে p xy, ঠিক আছে, আর এর কাছাকাছি মনে করো আরেকটা বিন্দু নিলাম q। কাছাকাছি বিন্দু যেহেতু হয়েছে, এটা কি একটু বেশি নেই, x থেকে একটু বেশি, x + del(x), আর এটা নিলাম y + del(y). তাহলে ভালো করে খেয়াল করো, এটা যদি একটা সরলরেখা হয়। আচ্ছা, আমি একটু মুছে দিই এখানে, এটা y = fx একটু উপরে লিখি, তাহলে আমাদের লেখাটা খুব স্পষ্ট বোঝা যাবে। এই কার্ভটা হলো y = fx। আমরা এখানে দুইটা বিন্দু নিলাম, একটা হলো p x, আর একটা বিন্দু বলছি কি q, x + del(x) এবং y + del(y). এখন ভালো করে খেয়াল করো, আমরা এই pq সরলরেখার ঢাল কত হয়? তাহলে আমরা জ্যামিতিতে নিশ্চয়ই ঢাল সম্পর্কে জেনেছি। জ্যামিতিক ঢাল হলো যখন দুইটা বিন্দু দেওয়া থাকে, তখন এই বিন্দু দ্বয়ে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে কোটিটা কি? কোটি হলো y + del(y), আর হলো এটা কোটি কি? -y। কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। ভুজ কত? এত -x। এটা হলো আমাদের ঢাল। ঢালটা তাহলে কি দাঁড়াচ্ছে না? del(y) / del(x). ভালো করে খেয়াল করো, আমরা যদি এটাকে একটু এই কোয়াড্র্যান্ট চিত্রের মাধ্যমে দেখি, এইটা হলো x, আসলে এখানে আকার ব্যর্থতার কারণে x থেকে del(x) কে বেশি মনে হচ্ছে, আমরা যতটুকুই ধরি না কেন। আচ্ছা, আমরা ধরে নিলাম যে এইটুকু যদি x হয়, হ্যাঁ, তাহলে আমাদের এই বিন্দু যদি এখানে হয়, তাহলে এইটুকু del(x) হয়। হ্যাঁ, মনে করো এটা এইদিকে না, মনে করো এটা আরো অনেক এইদিকে, x যে ইয়েটা আছে, চিত্রটা আছে, এটা হলো অনেক দূরে। তাহলে এইটুকু হবে del(x). এই q যদি আরো এদিকে আগায়, তাহলে ভালো করে খেয়াল করো,
ডেল এক্স আরো ছোট হয়ে যায়, ডেল এক্স হয়ে যায় এইটুকু। কিউ যদি এখানে চলে আসে তাহলে ডেল এক্স হয়ে যায় আরো ছোট, কিউ যদি এখানে চলে আসে ডেল এক্স হয়ে যায় আরো ছোট। তাহলে এই কিউ বিন্দু যদি পি দিকে অগ্রসর হয়, কিউ বিন্দু কার দিকে অগ্রসর হবে বলছি পি এর দিকে, অর্থাৎ কিউ এখানে আসলো তাহলে ডেল এক্স আরো ছোট হইল, কিউ এখানে আসলে ডেল এক্স আরো ছোট হইল, কিউ এখানে আসলে ডেল এক্স আরো ছোট হইল, কিউ যদি এখানে আসে তাহলে ডেল এক্স হলো এইটুকু। আর কিউ যদি আলটিমেটলি পি বিন্দুর মধ্যে পতিত হয় তাহলে ডেল এক্স কি হয়ে যাবে, ডেল এক্স জিরো হয়ে যাবে না? কিউ যদি পি দিকে চলে যায় ডেল এক্স জিরো দিকে চলে যাবে, কারণ এদিকে খেয়াল করো ডেল এক্স কিন্তু কমতে আছে কমতে আছে কমতে আছে, একসময় ডেল এক্স এর মান শূন্য হয়ে যাবে। তাহলে কিউ যখনই পি দিকে যাবে ডেল এক্স তখন কোন দিকে যাবে, জিরোর দিকে যাবে। তাহলে আমরা একটা লিমিট যদি নেই যে ডেল এক্স টেন্ডস টু জিরো, এটার মধ্যে আমরা একটা লিমিট বসাই, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে মূলত এই বিন্দুটাকে ইন্ডিকেট করে, এটা মূলত হলো, অর্থাৎ কিউ পি দিকে আসলে এই রেখাটা আর ছেদক থাকে না, এই রেখাটা কি হয়ে যায়, এই পি বিন্দুতে একটা স্পর্শক হয়ে যায়। আসলে মূলত এটা হলো তখন এইটা দ্বারা এই হলো মূলত হলো এই পি বিন্দুতে তার ঢাল, পি কিউ রেখার ঢাল। তাহলে আমরা বলতেছিলাম কি যে এই কিউ পি দিকে যখন আসে তখন ডেল এক্স জিরোর দিকে যায়, আর ডেল এক্স যখন জিরোর দিকে যায় তখন পি এবং কিউ কিন্তু এক বিন্দুতে পরিণত হয়, আর তখন এই পি কিউ এটার এই বক্ররেখার ছেদক থাকে না, এটা হয়ে যায় স্পর্শ। কারণ আমরা যদি একটু খেয়াল করি এখানে যদি হয় তাহলে যদি রেখাটা তুমি এভাবে আঁকো তাহলে ছেদক থাকে, যখন এখানে আসে তখন সে একটা স্পর্শক হবে। আর স্পর্শক হলে ফাইনালি আমরা যখন লিমিটটা নেই তখন এটা হয়ে যায় ওই পি কিউ স্পর্শকের এই পি এক্স ওয়াই বিন্দুতে তার ঢাল হয়ে যায়, ঠিক আছে। আর মূলত এটাই হলো তার একটা অন্তরীকরণ, এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি। অন্তরজ, অন্তরীকরণ হলো প্রক্রিয়া, আর অন্তরীকরণ প্রক্রিয়ার পরে আমরা যে ফলাফলটা পাই সেটাকে আমরা বলি কি, অন্তরজ। তাহলে আমরা একটু খেয়াল করি ডিওয়াই বাই ডিএক্স কি দাঁড়াচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স দাঁড়াচ্ছে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। আমরা যদি এটা সমান এটাকে লিখি ভালো করে খেয়াল করো, মাইনাস ওয়াই আর নিচে এটা লিখে দিই, অসুবিধা নেই, ডেল এক্সটাই লিখে দিলাম নিচে মনে করো। তাহলে আমরা তো ধরেছিলাম যে y ইকুয়াল টু f অফ x, y ইকুয়াল টু f x না, তাহলে y ইকুয়াল টু যদি f অফ x হয় তাহলে আমরা এই ডেল x এর পরিবর্তে আমরা h ধরি, লিমিট h টেন্ডস টু 0, তাহলে সরি এটা হবে y প্লাস ডেল y, তাহলে y প্লাস ডেল y হবে f অফ x প্লাস ডেল x, আর এটা হবে f অফ x। তাহলে আমরা নিচেটা h, আর এইখানে যেহেতু ডেল x সমান h ধরছি তাহলে এটাও h হবে। তার মানে আমাদের মূল নিয়মে যখন অন্তরীকরণ করব dy বাই dx নির্ণয়ের জন্য আমাদের f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি ভালো করি, যখনই আমরা মূল নিয়মে অন্তরীকরণ করব তাহলে ফাংশনের মান x এর পরিবর্তে x প্লাস h বসাবো, আবার সরাসরি f অফ x এর মানটা নিব, দুইটাতে x প্লাস h থেকে এটা বিয়োগ দিব, তারপর ওই লিমিটের সূত্রে সাহায্য করব। এটাই হলো আমাদের অন্তরীকরণের মূল নিয়ম। আমরা ধরে নিলাম এবার সরাসরি আমরা একটু দেখি y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, এটাকে আমরা মূল নিয়ম অন্তরীকরণ করব। তাহলে আমরা কি জানি, আমরা জানি dy বাই dx কত, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই হলো h।
তাহলে এবার আমরা একটু দেখি ভালো করে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে, আমি একটু এটুকু একটু মুছে দিই। এখানে ভালো করে দেখো, যদি আমরা f of x y equal to f of x তো আমরা বলেছি f of x y equal to f of x equal to e to the power ax, তার মানে f of x plus h কত হয় e to the power a into x plus h। তাহলে এই মানটা আমরা বসাই দিই, লিমিট h tends to 0, এটা বসাই দিই এখানে e to the power a into x plus h minus e to the power x by h। Limit h tends to 0, e to the power ax dot e to the power h, e to the power হবে minus e to the power ax, আর নিচে হবে কত h। এখানে ভালো করে খেয়াল করো, এখানে আমাদের চলক হলো h, তাহলে e to the power ax, এখানে কোনো h নাই, তাহলে এটা হয়ে যাবে ধ্রুবক এই ক্ষেত্রে। তাহলে e to the power ax আমরা বাম সাইডে নিয়ে আসলাম, e to the power as minus 1, তাহলে এটা ওকে। নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা কি দাঁড়াচ্ছি, আমরা পাচ্ছি হলো e to the power as minus 1। তাহলে e to the power x এর যে বিস্তার, হ্যাঁ e to the power x এর বিস্তারটা আমরা ভালো করে খেয়াল করি, 1 plus x by factorial 1 plus x square by factorial 2 plus dot dot dot। তার মানে যদি এটাকে আমি x কল্পনা করি, as কে x কল্পনা করি, তাহলে বিস্তারটা কি দাঁড়ায়, e to the power x limit h tends to 0, আমাদের এখানে দাঁড়াবে 1 plus h by factorial 1 plus s square by factorial 2 plus dot dot minus 1 by h। তাহলে এই minus 1 আর plus 1 কাটা যাবে, থাকবে হলো h। আমরা এটা লক্ষ্য করি ভালো করে, x limit h tends to 0, আমরা যদি h কমন নেই, h যদি কমন নেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি a প্লাস s square h by factorial 2 plus a cube a square by factorial 3 plus dot dot dot। ভালো করে খেয়াল করো, তাহলে এই শেষ আমরা কেটে দিলাম। ওকে, এবার তাহলে আমরা কি করলাম, e to the power ax থাকলো, এবার সরাসরি মান বসিয়ে দিব, মান a প্লাস, যেহেতু প্রত্যেকটা টার্মে এই সাথে, তার মানে বাকি সবগুলি টার্ম শূন্য হয়ে যাবে, that is a into the power x। তাহলে এটাই হলো আমাদের মূল নিয়মে অন্তরীকরণের ফলাফল। মূল নিয়মে অন্তরীকরণের ফলাফল আমরা যেটা পাইলাম এটাকে বলে অন্তরজ। তাহলে আমরা দেখতে পেলাম এইভাবে কিন্তু আমরা মূল নিয়মের সাহায্যে sin x cos x, হ্যাঁ e to the power mx অন্য সকল অঙ্ক এগুলো করতে পারি। তো এটা এই মূল নিয়মে অন্তরীকরণটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে। আর তোমাদের এর আগে 4টা ক্লাস আমি নিয়েছি, মূল নিয়মে অন্তরীকরণ নিয়েছি কিন্তু লিমিটে নিয়েছি। এটার মূল নিয়মে অন্তরীকরণ মূলত কার সাথে সম্পর্কিত, লিমিটের সাথে সম্পর্কিত। যেহেতু লিমিট অঙ্ক আমরা আগে করেছি, তাই আশা করছি যে তোমরা এখানে অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, এবার আমরা x to the power 7 এর অন্তরীকরণ করব। এটা খুবই মূল নিয়মে করব না, এটা সরাসরি সূত্রের সাহায্যে করব। আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, ddx of x to the power n equal to সূত্র হলো n x to the power n minus 1। তাহলে আমরা যদি এটাকে n কল্পনা করি, তাহলে কি দাঁড়ায় x to the power 7 minus n, তাহলে এই সূত্র সোজা আমরা করতে পারি। আমরা ধরে নিলাম
আমরা ধরি y ইকুয়াল টু x টু দি পাওয়ার 7, অতএব dy বাই dx সমান সমান কত, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট ইজ 6। হয় আমাদের অন্তরীকরণ। তাহলে এই সরাসরি সূত্রের সাহায্যে যখন আমরা করি তখন খুবই সহজ হয়ে যায়। এরকম আরো অঙ্ক আছে কিছু, এগুলি আমরা দেখতে পারি। হ্যাঁ, আমরা আরেকটা অঙ্ক দেখি। মনে করো ধরে নিলাম y ইকুয়াল টু 4 sin x মাইনাস cos x, এটা একটা। তাহলে এটার আমরা অন্তরীকরণ কি হবে? এই ক্ষেত্রে আমাদের অন্তরীকরণ হবে dy বাই dx। dy বাই dx মানে কি, x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ। তাহলে আমরা কি দাঁড়াবে, 4 তো একটা ধ্রুবক, তাহলে 4 4ই থাকলো, ddx অফ sin x। আমরা একটু সরাসরি করি, যেহেতু দুইটা পার্ট আছে অঙ্কটার মধ্যে, তাহলে কি দাঁড়াবে, তাহলে এইটা dy এর মান বসাই দিই আমরা, ddx অফ 4 sin x মাইনাস cos x, এটা হবে, যেহেতু দুই পার্ট তাহলে এটা দুইটার সাথেই যাবে, এই ddx উভয় পার্টের সাথেই চলে যাবে। তাহলে ddx sin x মানে কি, cos x, 4 এর জায়গায় 4 থাকবে, sin x এর অন্তরীকরণ হলো cos x, মাইনাস জায়গায় মাইনাস থাকবে, ddx অফ cos x হলো মাইনাস sin x। তাহলে মাইনাস মাইনাস প্লাস, এই যেখানে মাইনাস পেয়েছে দুইটা মাইনাস গুণ দিলে কি হবে, মাইনাস মাইনাস প্লাস হবে। তার মানে আমাদের অন্তরীকরণ হয়ে যাবে এটা ddx অফ কি হবে, 4 sin x minus cos x হবে 4 cos x plus sin x। ওকে, তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এগুলি অত্যন্ত সহজ। এখন আমি তোমাদেরকে নতুন একটা অঙ্ক দেখাবো, তো তোমরা এটা যদি কোথাও না বুঝো তাহলে একটু কমেন্টস করো। হ্যাঁ, এটা আমার একটা অঙ্ক আছে, আমরা ধরে নিলাম sin x plus cos x বাই হলো 1 plus sin 2x, এত। তাহলে এটার অন্তরীকরণ আমাদের করতে হবে, তার মানে dy বাই dx সমান সমান হোয়াট, কত। তাহলে আমরা একটু এটাকে একটু সিম্পলিফিকেশন করে নিই, এটা আমরা তো বের করব। হ্যাঁ, তাহলে এটা সমান সমান কি দাঁড়ায়, sin x plus cos x, 1 সমান আমরা লিখতে পারি sin square x cos square x, আর sin 2x 2 sin x cos x, এখানে লেখা যায়। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে সূত্র দাঁড়ালো কি, sin x প্লাস cos x, এটা দাঁড়াচ্ছে হলো sin x প্লাস cos x হোল স্কয়ার, এইটা। তার মানে দাঁড়াচ্ছে হলো sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x সমান সমান 1। তার মানে কি দাঁড়াচ্ছে, y ইকুয়াল টু 1 দাঁড়াচ্ছে। এখন y এর মান যদি 1 হয়ে যায় তাহলে dy বাই dx কত হবে, dy বাই dx হবে 0। কেন dy বাই dx 0? 1 হলো একটা ধ্রুবক, ধ্রুবক মানে কি, যার কোনো পরিবর্তন নাই, কোনোভাবেই তার কোনো পরিবর্তন হবে না। 5 সবসময় 5 থাকবে, এটা মঙ্গল গ্রহ 5, শুক্র গ্রহ 5, কারণ 5 এর কোনো পরিবর্তন নাই, এই 1 এর কোনো পরিবর্তন নাই, এটা ধ্রুবক মানে কনস্ট্যান্ট ইংরেজিতে বলে। তাহলে এই ধ্রুবকের যেহেতু কোনো পরিবর্তন নাই, আর আমরা অন্তরীকরণ মানে এটা কি, অন্তরীকরণ পরিবর্তনের হার, তাহলে যার কোনো পরিবর্তনই নাই, সে ফিক্সড, তার তো পরিবর্তনের হার তো শূন্যই হবে, কারণ তার তো পরিবর্তনের কোনো হবে না, তাহলে পরিবর্তনের হারও শূন্য হবে। সুতরাং যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ কি হয়, শূন্য হয়, এই জন্য dy বাই dx কত হলো, শূন্য। তাহলে এটাই নিয়ে নেওয়া আনসার। তাহলে তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই।